গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ভাবছেন আজকে গুরু বন্দনা কেন করলাম সব কথার শুরুতেই? কারণ আজকে আমরা গুরুদের নিয়ে কথা বলবো যে গুরুরা সমাজ গড়ার দায়িত্ব তাদের কাঁধে থাকে। সেই সব গুরুদের একাংশ গুরুদের কথা বলবো, সকল গুরুদের কথা নয়। একাংশ গুরুদের নগ্ন চিত্র গত কিছুদিন ধরে সমাজ মাধ্যমে উঠে আসছে, সামাজিক মাধ্যমে উঠে আসছে, সংবাদ মাধ্যমে উঠে আসছে। আমরা দেখাতে বাধ্য হচ্ছি এবং গা শিউরে উঠছে সে সমস্ত ছবি দেখে। যাদের হাতে সমাজ গড়ার কাজ, যারা ছোট থেকে আমাদের পথ চলতে সাহায্য করে, যাদের অনুশাসন, যাদের শিক্ষায় ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম নতুন রূপে নিজেদেরকে আবিষ্কার করি বলা যায় বা পথ চলতে আমাদের সাহায্য করে, সেই সব গুরুদের যে সমস্ত ছবি আসছে আমাদের সামনে তা সত্যি একেবারে নিন্দার যোগ্য, যার জন্য অভিভাবকরা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে, তারা আতঙ্কিত। অসম হোক, বাংলা হোক, শুধু অসম বাংলা বলবো কেন, একাধিক রাজ্যে এই ধরনের ছবি কিন্তু উঠে আসছে। তবে গত সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো আমাদের কাছে এসছে, বরাক উপত্যকা থেকে এসেছে, বাংলা থেকে এসেছে, সেসব যদি আলোচনা করি সেখানে দেখা গেছে নাবালিকা ছাত্রীর উপর যৌন নির্যাতন, যৌন হেনস্থা, শিক্ষকদের হাতে তাদের এভাবেই কিন্তু হেনস্থা হতে হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে নবম শ্রেণীর দুই ছাত্রকে যেভাবে দুই শিক্ষক মারধর করেছে, প্রহার করেছে একেবারে তালিবানি কায়দায়, যা যথেষ্ট নিন্দার যোগ্য। অভিভাবকরা ভয় পাচ্ছেন তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে এবং আজকের আলোচনার বিষয় সেগুলো নিয়ে। এবং প্রশ্ন উঠছে সমস্ত বিষয়গুলো ঘিরে যে কেন দিনের পর দিন বাড়ছে ছাত্রীদের নিগ্রহের ঘটনা, কেন নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে, এবং কেন সমাজ গড়ার কারিগররা হয়ে উঠেছেন ভক্ষক। অর্থাৎ শিক্ষক যখন ভক্ষক হয়ে ওঠেন ঠিক সেই সময় কি কি করা উচিত, কেন এত অধঃপতন হলো, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে গুয়াহাটির গীতানগর কলেজের বাংলা বিভাগের প্রধান অনন্যা রায়। অনন্যাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলায় আজকের সাফ কথায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন বুদ্ধিজীবী তথা সমাজকর্মী রয়েছেন আমাদের সঙ্গে সুপর্ণা লাহিড়ী বড়ুয়া। সুপর্ণাদি, আপনাকেও স্বাগত আমাদের এই আজকের অনুষ্ঠানে। এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা হচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর এন.আর. কয়াল থাকবেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি, এবং তার সঙ্গে বাংলা থেকে একজন শিক্ষক আমরা রাখবো আমাদের আজকের অনুষ্ঠানে, রাজীব ঘোষ, শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের প্রধান শিক্ষক, তাদেরকেও আমরা রাখবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অনন্যাদি এবং সুপর্ণাদি। আমি প্রথমেই যাব অনন্যাদির কাছে। অনন্যাদি, যে ঘটনাগুলোর কথা আমি এইমাত্র বললাম, যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো উঠে এসেছে, আপনি একটা স্কুলের কলেজের আপনি শিক্ষাদান করেন এবং একটা গুরু দায়িত্বে রয়েছেন। এই যে ঘটনাগুলো যে সামনে আসছে, কিভাবে দেখছেন পুরো এই বিষয়টিকে, এই ঘটনাগুলোকে? না, আমি তো একজন শিক্ষক হিসেবে এটার আমি খুবই বিরোধিতা করছি। আর এটা তো শিক্ষক সমাজের জন্য খুবই নিন্দনীয়। আর বাচ্চাদের আমরা বুঝি যে শাস্তি দিয়ে তো কিছু হয় না, শাস্তি দিয়ে তাদের মানসিক বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা অনেক ক্ষতি হচ্ছে, তারা স্কুলের পড়াশোনার প্রতি তারা আগ্রহটা কমে যাচ্ছে। এমনকি অভিভাবক তারাও তো আমাদের উপরে ভরসা করি তাদের স্কুলকে বাচ্চাদেরকে পাঠাচ্ছে। কিন্তু এ ধরনের যদি কাজ হয়, সেটা আমাদের সমাজ থেকে সবাই মিলে একটু বিরোধিতা করতেই হবে। কারণ এ ধরনের কাজ হলে তো আমাদের সমাজটা অধঃপতনে চলে যাবে। সমাজের অগ্রগতি হচ্ছে শিক্ষার মাধ্যমে আমরা অগ্রগতি লাভ করছি আমাদের সমাজ। তো শিক্ষাতে যদি এ সমস্ত বাধাগুলো আসে, যেটা বাচ্চাদের মানসিক বাধাগ্রস্ত হয়ে যায়, মানসিক রোগীতে পরিণত করবে বাচ্চাদেরকে, তারা শিক্ষার প্রতি যেটা আগ্রহ, আমাদের সমাজ গড়ার কারিগর হচ্ছে আমরা শিক্ষকরা। আমরা সেভাবে যে সেই মানবিকতা ছাড়া আমরা যদি এই সমস্ত অশালীন ব্যবহার বা বাচ্চাদের সাথে যদি এইরকম দুর্ব্যবহার করি, তাহলে বাচ্চাদের তো মানসিক বাধাগ্রস্ত হবেই। শিক্ষার গতি, যেটা শিক্ষার মানদণ্ড, সেটা অনেক কমে যাবে। এখন বর্তমান সমাজে যেহেতু আমরা জানছি যে ইলেকট্রনিক যুগ,
ইলেকট্রনিক যুগে আমরা আরো শিক্ষকরা যেহেতু শিক্ষিত হয়ে বাচ্চাদেরকে যদি আমরা সহানুভূতি বা সহমর্মিতার সঙ্গে যদি আমরা পড়াশোনাটা না করে এরকম ধরনের দুর্ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু শিক্ষা জগৎটা অনেক অন্ধকারের দিকে চলে যাবে। সুতরাং আমি ভাবছি আমাদের সমাজ এগিয়ে যেতে হবে, এই সমস্ত জিনিসের বিরোধিতা করতেই হবে আমাদের সবাইকে, একজোট হয়ে সবাই এই সমস্ত বিরোধিতা করাটা খুবই উচিত। আর যারা এই সমস্ত নিন্দনীয় কাজগুলো করেছে তাদেরকে আমি কঠোরতম শাস্তির দেওয়ার পক্ষপাতী। একদমই একদম। আমি সুপর্ণাদির কাছে এবারে যাব। সুপর্ণাদি, শুনলেন পুরো বিষয়টি আপনিও জানলেন, শিক্ষক সমাজের একটা অধঃপতন, একাংশ শিক্ষক, আমি প্রত্যেককে বলছি না, একাংশ শিক্ষক যেভাবে আইন হাতে তুলে নিচ্ছে প্রথম কথা, তারপর যেভাবে এই যে নাবালিকা ছাত্রীদের সঙ্গে যেভাবে যৌন হেনস্থা, যৌন নির্যাতন করছে, সমাজের এই একটা বিশেষ দায়িত্বে তারা রয়েছেন, সমাজের একটা বিশিষ্ট ভূমিকায় রয়েছেন যে শিক্ষক সমাজ, কোথাও না কোথাও একটা অধঃপতন ঘটেছে, কলুষিত হচ্ছে শিক্ষক সমাজ। একেবারে রূপা, আমি প্রথমে তো এই বিষয়টাকে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু করার জন্য তোমায় আমি ধন্যবাদ দিই, কারণ গত কিছু সময় ধরে আমরা প্রত্যেকে সচেতন নাগরিকরা খুব মানসিকভাবে আন্দোলিত হচ্ছিলাম। আরও কিছু বলার আগেই রবীন্দ্রনাথের সেই উক্তিটা মনে আসছে যে যখন হৃদয়ের আলো আর প্রজ্বলিত হয় না, তখন বাইরের আলোয় কেউ আলোকিত হতে পারে না। অর্থাৎ এই দুর্বৃত্ত শিক্ষকরা কিভাবে ছাত্রদের আলো দেখাবে, তারা নিজেদের নৈতিক আলো যদি তারা নিজেরা প্রজ্বলিত করতে পারছে না। আমরা এতদিন জেনে এসেছি যে ভারতবর্ষ গুরু শিষ্যের পরম্পরার দেশ। এই গুরু শব্দের অর্থটাই হচ্ছে যে যেখানে জ্ঞানের আলো সমাজকে দেখাচ্ছেন শিক্ষকরা, এবং শিক্ষার্থী তাকে অনুসরণ করছে, এবং সেক্ষেত্রে শিক্ষকদের ব্যক্তিগত সহজ সরল জীবন, সততা, আত্মত্যাগ এবং এই যে নৈতিকতার আলো, এটাকে অনুসরণ করে আমাদের ছাত্রছাত্রীরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে এটা একটা পেশাগত বিষয় নিয়ে যেন আসছে, সেখানে নানা ধরনের কতগুলো আমাদের প্রথমেই দেখতে হবে যে এই সমাজে কি এই দুর্বৃত্ত শিক্ষকের সংখ্যা বাড়ছে। যদি ঘটনা বাড়ে, যদি দুর্বৃত্ত শিক্ষকের সংখ্যা বাড়ে, তাহলে এই কথা বলতেই হবে যে এই সমাজ ব্যবস্থাটাকে আমাদের জানতে হবে, যেটা কোন সমাজ ব্যবস্থার দিকে আমরা এখন এগিয়ে চলেছি, যেখানে এই ধরনের দুর্বৃত্ত শিক্ষক তৈরি হচ্ছে। প্রথমত এটা আর মানবতার স্খলন পর্যন্ত থাকে না, এখানে আইনি ব্যবস্থার প্রয়োজন হয়। 376, 354 এই ধরনের আইনগুলো দিয়ে তাদেরকে আমাদের করায়ত্ত করার জন্যই এগিয়ে আসতে হবে। কিন্তু তবু আমি এই কথাটা বলবো যে আজকে কেন ছাত্র এবং এখানে ক্ষমতা প্রদর্শনের বিষয়টা খুব বড় হয়ে উঠছে, যেখানে শিক্ষা বিষয়টা কিন্তু আসল শিক্ষকরা নিষ্প্রভ হয়ে থাকছেন, এবং যেখানে দেখা যাচ্ছে এই ক্ষমতা প্রদর্শন অর্থাৎ ছাত্র ছাত্রীদেরকে একটা নতুন আলো দেওয়ার তো দূরে থাক, তাদের উপরে হেনস্থা নেমে আসছে। এবং এই ক্ষেত্রে খুব সরাসরি আমি বলবো যে এখানে সেই সব শিক্ষকরা তাদের মোরাল ক্যারেক্টারকে স্ক্রিনিং করার প্রয়োজন আছে, যে তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। তাদের এই যে অপরাধ প্রবণতা, এই অপরাধ প্রবণতা বাড়ার অন্তরালে কি এরকম কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থাকছে? তারা কি শাসক শ্রেণীর রাজনৈতিক ছত্রছায়া থেকে রিক্রুট হচ্ছে? তাদেরকে কারা নিয়ে আসছেন এই শিক্ষকীয়তে? এবং প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের যদি বিশ্বাসভঙ্গতা হয়, যেখানে আমি বিশেষ করে বলবো সেই সমস্ত নিম্নবিত্তের মানুষরা, যেখানে আজকে শিক্ষার দায় অত্যন্ত অর্থর প্রয়োজন হচ্ছে পড়াশুনো প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সেখানে এত কষ্ট করে যখন ছাত্রছাত্রীকে বাড়ির ছেলেমেয়েদেরকে পাঠানো হচ্ছে স্কুলে, আগে আমরা বলতাম যে গুরু গৃহে পাঠানো হয়, অভিভাবকদের বিশ্বাস, যেখানে শিক্ষক আর ছাত্রের মধ্যে থাকবে শুধু বিশ্বাস। এবং এখানে যে বারে বারে এই বিশ্বাস ভঙ্গতার ঘটনা যে ঘটছে, এবং এটা শুধুমাত্র একজন ব্যক্তির সাথে ব্যক্তির নয়, এখানে একটা প্রতিষ্ঠান প্রশ্নের মুখোমুখি দাঁড়াচ্ছে। এবং শুধু তাই না, এই সমাজ ব্যবস্থার শিক্ষার যে সংকট নেমে আসছে, এটা আমরা অনুভব করতে পারছি। এবং শিক্ষার সংকট এবং কোথাও না কোথাও বিশ্বাস ভঙ্গ হচ্ছে, এবং
তার জন্য শিক্ষা ব্যবস্থার উপরও কিন্তু একটা প্রশ্ন। চাপ সৃষ্টি হচ্ছে, প্রশ্ন উঠছে প্রশ্ন। শিক্ষা ব্যবস্থার উপর। নিশ্চিতভাবে। আদৌ কতটা শিক্ষাদান করছে নিশ্চিত। বর্তমান যুগের শিক্ষক শিক্ষিকারা? নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে। কারণ যেখানে প্রথমত বিশ্বাসভঙ্গতা হয়, যেখানে ক্ষমতা প্রদর্শন হচ্ছে, এবং আরেকটা কথা হচ্ছে যে যে সমস্ত নাবালিকারা কনসেন্ট এবং অ্যাবিউজ বোঝার আগেই এভাবে চরিত্র হননের শিকার হচ্ছেন, বা যেখানে শুধুমাত্র কৃত্রিমভাবে শৃঙ্খলতা শেখানো হচ্ছে, সেখানে এই ধরনের আজকে যে কোনো একটা শিক্ষিত দেশ বা শিক্ষিত সমাজ এই প্রহার করা বা নির্যাতনের বিভিন্ন ধরন, এখানে সমস্ত ডেমোক্রেটিক ফর্মে পড়াশুনো করার কথা হচ্ছে, যেখানে একটা ডিসকাশন, ওপেন ডিসকাশন হবে, যেখানে শিক্ষা কেন্দ্রে আমাদের জ্ঞান অর্জনের মানে নলেজ প্রোডাকশন হবে, সেখানে আজকে নলেজের ক্ষেত্রে পাওয়ার, ঠিক যেমন মনে পড়ে যাচ্ছে যে এই মিশেল ফুকোর কথা, যিনি বলেছিলেন যে যখন এই সমাজবিদ বলেছিলেন যে যখন সমাজে একটা খুব অন্ধকার স্থিতিশীলতা কমে যেতে থাকে, অস্থিরতা তৈরি হয়, তখন প্রথমে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই অ্যাফেক্টেড হয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত শিক্ষকেরা শুধুমাত্র কি অর্থের কারণে তাহলে শিক্ষকতা করতে আসছেন? তারা কি কারণে করতে আসছেন? তাদের মোরাল গ্রাউন্ড কি? তাহলে তারা যখন কোথাও না কোথাও দায়িত্ববোধ থেকে সরে আসছে না শিক্ষক শিক্ষিকারা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন কলকাতা থেকে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর এন.আর. কয়াল। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সাফকথার এই বিশেষ অনুষ্ঠানে। ডাক্তারবাবু, এই যে কিছু ঘটনার কথা আমি বললাম, যে স্কুলগুলোতে, ম্যাক্সিমাম স্কুলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের, এবং অসমে একটি ঘটনা ঘটেছে, নবম শ্রেণীর 2 ছাত্রকে 2 শিক্ষক যেভাবে প্রহার করেছে, একেবারে দেখলে গা একেবারে শিউরে উঠে যায়, একেবারে তালিবানের শাসন যাকে বলা যায়। অন্যদিকে স্কুলগুলোতে শিক্ষকরা টার্গেট করে নিচ্ছে, যৌন হেনস্থার শিকার হচ্ছে নাবালিকা ছাত্রীরা। এই যে মানসিক অবক্ষয় হচ্ছে শিক্ষক সমাজের, এই যারা যে সমস্ত শিক্ষকরা এভাবে আইন হাতে তুলে নিচ্ছে এবং যেভাবে যৌন নির্যাতনের শিকার করে নিচ্ছে সে ছোট ছোট মেয়েদেরকে, তাদের মানসিক অবস্থা তাহলে কিরকম হতে পারে যারা শিক্ষার দেওয়ার নামে এই ধরনের অনৈতিক কাজে তারা জড়িয়ে পড়ছে? দেখুন, আমি যখন স্কুলে পড়তাম, আমি যখন স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমার বয়স এখন 75, তো তখন শিক্ষক সমাজ সম্বন্ধে যে আইডিয়া আমাদের ছিল, শিক্ষক মানে গুরু, তাকে দেখা মাত্র প্রণাম করা, তার সঙ্গে তারাও আমাদের খুব ভালোবাসতেন, সেই চিত্রটা এখন পুরো পাল্টে গেছে। এখন চিত্র পুরো পাল্টে গেছে এই কারণে, এখন ছাত্ররাও শিক্ষকদের সম্মান দেয় না, আর শিক্ষকরা ছাত্রদের ভালোবাসেন না। এখন পুরো ব্যাপারটা হয়ে গেছে, যা স্কুলে যাব, চাকরি করবো, মাইনে নেব, মানে এর মধ্যে নৈতিকতা বা ভালোবাসা বা ছেলেদের চরিত্র গঠন করার যে ইচ্ছাটা, সেটাও শিক্ষকদের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি না। এটা আমাদের সমাজ ব্যবস্থার একটা অবনতি, সমাজের অবনতি হচ্ছে। তো এইখান থেকে এর মধ্যে এর সলিউশনও বা এই সমস্যা থেকে সমাধান পেতে গেলে শিক্ষক নিয়োগের সময় শিক্ষকের ব্যাকগ্রাউন্ড দেখা দরকার, সে কোন বাড়ি থেকে এসছে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তাহলে আমরা সেই ভালো শিক্ষক আমরা সেইভাবে আমরা সিলেক্ট করতে পারি এবং সেই শিক্ষকদের আন্ডারে আমরা ছাত্রদের পড়াতে পারি। তো আজকে আমরা যখন খবরের কাগজ দেখি এবং শুনি যে শিক্ষক সমাজে সেই চারিত্রিক ব্যাপারটাই এখন আর নেই। তো সেই জন্যে আমার মতে যে প্রতিটি স্কুলের বা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নিয়োগ করার আগে টিচারের ব্যাকগ্রাউন্ড দেখা উচিত এবং তিনি ছাত্রদের পড়াতে পারবেন কিনা, তার সেই ক্ষমতা আছে কিনা সেটাও দেখা উচিত। আজকের কাল দিকে ম্যাক্সিমাম শিক্ষকদের মধ্যে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, তারা ভাবে যে আমরা যা খুশি করতে পারি, কিন্তু এই জিনিসটা আগে ছিল না। আগে শিক্ষকরা তো বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে আসতেন, কিন্তু তারা যখন স্কুলে আসতেন তাদের মধ্যে সেই ব্যাপারটা ছিল না। তাদের একটাই কাজ ছিল, ছাত্রকে পড়ানো, তাদের জ্ঞান দেওয়া এবং তাদের নতুন সমাজ তৈরি করা, ছাত্রদের মধ্যে সমস্ত ভালো ভালো জিনিসগুলোকে প্রস্ফুটিত করা, তাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জিনিসটার এখন আমরা অভাব লক্ষ্য করছি এবং আমাদের সমাজ ক্রমশ অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে
শিক্ষকদের স্কুলে নিয়োগ ডাক্তারবাবু করার আমার আগে আমার একটা প্রশ্ন, কোথাও শিক্ষকদের না ভালো কোথাও করে যদিও যাচাই করা উচিত। একদমই ডাক্তারবাবু আমার একটা প্রশ্ন এখানে, শিক্ষকদের মধ্য থেকে কি ধৈর্যশীলতা, অর্থাৎ যে ধৈর্যের ধারক বাহক বলা হয়, এবং শিক্ষকদের প্রচন্ড ধৈর্য রাখার একটা ব্যাপার রয়েছে, যদিও যদিও স্টুডেন্টসরা বা ছেলেমেয়েরা যদিও কোনো ধরনের অন্যায় করে থাকে, শাস্তি দিতেই শাস্তি দেওয়ার একটা বিষয় রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কি তালিবানি কায়দায় একেবারে মানে যেভাবে শরীরে আঘাতের চিহ্নগুলো আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না আপনাকে, কারণ দেখানো সম্ভব নয়, সেজন্য কিছু দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের কাছে যে ছবিগুলো এসেছিল সেখানে গা শিউরে উঠবে আপনাদের, সে জায়গায় দাঁড়িয়ে তাদের মানসিকতার কথা যদি আপনার কাছে জানতে চাই, যে কোন পর্যায়ে গিয়ে তারা এইভাবে ছোট ছোট ছেলে মেয়েদের উপর এইভাবে অত্যাচার করেছে। দেখুন, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা যদি কেউ অন্যায় করতাম, মাস্টাররা আমাদের কান ধরিয়ে বেঞ্চির উপর দাঁড় করিয়ে দিতেন, সেটাই আমাদের শাস্তি ছিল, এবং তাতেই আমরা অপমানিত বোধ করতাম এবং আমরা নিজেদের শুধরে নিতাম। আজকাল থেকে শাস্তির ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে গিয়েছে। আমি জানি না কেন এটা হয়েছে, শিক্ষকদের কেন ছাত্রদের প্রতি প্রতিহিংসা আসছে, তাদেরকে এইভাবে শাসন করা কেন দরকার হয়ে পড়ছে, আমি এটা আমার বুদ্ধিতে এটা বুঝতে পারছি না। এটাকে শুধুই শাসন, এটাকে শুধুই ভালোবেসে না, আমি আপনি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি মনোরোগ বিশেষজ্ঞ, এটা কি শুধুই শাসন না একেবারে রাগের একটা চরম পরিণতির বহিঃপ্রকাশ? এটা তো হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আপনি ঠিকই বলছেন। এটা মানে তার একজন শিক্ষক যদি তার রাগ সংযম না করতে পারে, একজন শিক্ষক যদি তার ধৈর্য না দেখাতে পারে, তিনি ছাত্রকে পড়াবার যোগ্যতা তার নেই। তিনি যদি সামান্য ব্যাপারে যদি রেগে যান এবং ছাত্রকে প্রহার করতে আরম্ভ করেন, তার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই, এটা আমার মনে হয়। শিক্ষক হতে গেলে অনেক কিছু গুণের প্রয়োজন হয়। একটা ভালো শিক্ষক হতে গেলে ছাত্রদেরকে ভালোবাসতে হবে, তাদের মনের কথা বুঝতে হবে, তারা কি চায়, সেইভাবে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। শাসনটা কোনো কাজ কোনো উপকার করে না। হ্যাঁ, ভয় দেখানো যায়, কিন্তু মারাধর করাটা কোনো আমি পক্ষপাতী না। ভয় দেখানো উচিত। বেশ বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন বিশিষ্ট অতিথি রয়েছেন, অর্থাৎ আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছেন নেতাজি হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব ঘোষ। রাজীব বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার আজকের এই বিশেষ অনুষ্ঠানে। রাজীব বাবু, এত সময় আপনি শুনলেন যে বিষয়গুলো আলোচনা করছি, বাংলার বুকেও কিন্তু একাধিক এই ধরনের ঘটনা ঘটছে, কোথাও না কোথাও শিক্ষক সমাজ একেবারে কলুষিত হচ্ছে, আইন হাতে তুলে নিচ্ছে তারা। আপনার তরফ থেকে আপনি কি বলবেন এ বিষয়ে? দেখুন, প্রধান শিক্ষক হিসেবে স্কুলে প্রতিদিন যাওয়া আসার ফলে এবং তার আগে দীর্ঘ 15 বছর 16 বছর শিক্ষকতার যে একটা আমার অভিজ্ঞতা রয়েছে, প্রধান শিক্ষক হওয়ার আগে শিক্ষক ছিলাম, তারপরে প্রধান শিক্ষক হয়েছি, এখন ম্যানেজমেন্টের সব দিকগুলো আমাকে খুঁটিয়ে দেখতে হয়। তো এখানে যেটা রয়েছে, যেটা ডাক্তারবাবুর সাথে কিছুটা হলেও একটু মতের অমিল আমি করছি, এই কারণে অমত রয়েছে। আমি একজন দুজন বা একটি দুটি ঘটনার বশবর্তী হয়ে পুরো শিক্ষক সমাজকে বা পুরো স্কুলকে আমি দায়ী করতে রাজি নই। এই কারণে যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেটার পেছনে যেরকম ছাত্রছাত্রীদের একটা ব্যাকগ্রাউন্ড কাজ করছে, তারা কি দোষ করছে, কিভাবে কি করছে, কারণ আমরাও স্কুলে একসময় পড়েছি, সেখানে আমাদেরও বিভিন্ন রকম আমরা ছোটখাটো অন্যায় করতাম, কিন্তু অন্যায়ের পরিধিটা এখন চেঞ্জ হয়ে গেছে, অন্যায়ের যে টাইপস অফ অন্যায় সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার সাথে সাথে আবার একমত আমি ডাক্তারবাবুর সাথে যে শিক্ষকদের আরো বেশি মাত্রায় ধৈর্যশীল হওয়া প্রয়োজন। এবং আপনারা জানেন যে কর্পোরাল পানিশমেন্ট আমাদের বাংলাতে শিক্ষা দপ্তর থেকে কর্পোরাল পানিশমেন্ট দেওয়া একেবারেই বন্ধ করার দিকে গিয়েছে, কি শারীরিক কি মানসিক। আমরা সেই ক্ষেত্রে যদি কোনো ছাত্র বা ছাত্রী তারা কোনো অন্যায় করে থাকেন, তাহলে তাদেরকে নিয়ে কাউন্সেলিং করা যেতে পারে। মানে এই বিষয়ে ইন্টারনাল কমপ্লেন কমিটিও আমাদের শিক্ষা দপ্তরের মধ্য থেকে একটি নির্দেশ এসেছিল। আমরা সেই হিসেবে প্রত্যেক স্কুলেই আমার মনে হয় ইন্টারনাল কমপ্লেন কমিটি রয়েছে, তার মাথায় থাকবেন একজন মহিলা, যিনি মহিলা শিক্ষিকা, এবং তার সাথে সাথে হেড অফ দ্য ইনস্টিটিউশন থাকবেন, তার সাথে সাথে আরো 2-1 শিক্ষক শিক্ষিকা থাকতে পারেন। এবং প্রথমেই তাদের কাছে কমপ্লেন আসবে এবং সেই ক্ষেত্রে তারা খুঁটিয়ে দেখবেন তার কমপ্লেনের পরিধিটা কি
এবং সেখানে কাউন্সেলিং এর ব্যবস্থা করা রীতিমতো। এবং যেটা এখন হয়ে যাচ্ছে যে সামাজিক যেটা অবক্ষয়, কিন্তু শুধুমাত্র যে আমি শিক্ষকদের দোষারোপ করে সামাজিক অবক্ষয় করব তা নয়, এটা সামাজিক অবক্ষয়টা অ্যাজ এ হোল, মানে চারিদিক থেকেই রয়েছে। যেটা একটি বাচ্চা যখন স্কুলে আসে 10:30 থেকে 4:30 অবধি থাকে, আমাদের পশ্চিমবাংলাতে যে স্কুলিং আওয়ার 10:30 থেকে 4:30, একটা বেশিরভাগ সময়টা সে স্কুলে কাটাচ্ছে। কিন্তু তার যে আচরণগত যে ত্রুটি বা আচরণগত যে পরিবর্তন, সেটা কিন্তু বাড়ির একটা রিফ্লেকশন, অর্থাৎ তার যে আর্থসামাজিক পরিকাঠামো, তার যে বাড়ির কি পরিবেশে সে মানুষ হচ্ছে, কিভাবে সে ওখানে পড়াশুনো করছে, বাবা মার কি এফেক্ট রয়েছে তার উপরে, এগুলো সবটাই কিন্তু তার উপরে প্রভাব বিস্তার করছে। যার ফলে সেই প্রভাবটাই কিন্তু স্কুলের এসে সে নিজেদের যারা সতীর্থ তাদের সাথে কিংবা একটা অন্যায় হয়তো করে ফেলছে সেই রকম ভাবে। তো আমাদের সবটাতেই একটু ধৈর্যশীল হওয়া প্রয়োজন, এবং শুধু একটা দুটো ইনস্ট্যান্স দিয়ে যে কর্পোরাল পানিশমেন্ট দিয়েছে, অন্যায়ভাবে মেরেছে, আরেকটা বিষয় রাজীব বাবু, সে কতটা দোষ করেছে। একদমই আরো একটা বিষয় যেটা স্কুলে হচ্ছে, স্কুলগুলোতে হচ্ছে বা কলেজেও হচ্ছে, যদি আমরা দেখি যে এই বিশেষ করে স্কুলে বলবো, কারণ ছোট ছোট মেয়েরা, নাবালিকারা, তাদেরকে শিক্ষকরা, একাংশ শিক্ষক, সব প্রত্যেকের কথা নিশ্চয়ই বলবো না, একাংশ শিক্ষক তাদেরকে টার্গেট করে নিচ্ছে, যৌন নিগ্রহ করছে। ইদানিংকালে বীরভূম থেকে যে খবর উঠে এসছে, লাভপুরের ঘটনা যদি বলি, সেখানে এক শিক্ষক নবীন কর্মকার, তিনি 4র্থ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেছে, এমনটাই অভিযোগ। শুধু একটি আমি উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। শুধু আমি বাংলার বুকে বলবো না, অসম, বাংলা, প্রত্যেকটি জায়গায় এই যে শিক্ষকরা ছোট ছোট মেয়েদেরকে টার্গেট করে নিচ্ছে, তাদেরকে এভাবে যৌন হেনস্থার শিকার করছে, এই যে ছবিগুলো উঠে আসছে, কোথাও না কোথাও একটা চরম অবনতি হয়েছে শিক্ষক সমাজের, এবং শিক্ষকদের মানসিকতার একটা একেবারে অবনতি ঘটেছে বলা যায়। দেখুন, আমি একটাই কথা বলবো, আমি আগেও রিপিট করেছিলাম, যারা মানসিকভাবে বিকারগ্রস্ত তারা যে কোনো প্রফেশনেই হতে পারে, এবং সেক্ষেত্রে শিক্ষকতার সাথে যারা যুক্ত তাদের রিফ্লেকশনটা একটু সমাজে বেশি আসে, কারণ তারা সরাসরি ছাত্রছাত্রীদের সাথে, সমাজের সাথে সম্পর্কযুক্ত। তো এক্ষেত্রে যেরকম অন্যায়কারী, যেরকম অন্যান্য সমাজের অন্যান্য শ্রেণীতেও রয়েছে, সেরকম শিক্ষকদের মধ্যেও কেউ কেউ এরকম বিকৃত মানসিকতার থাকতে পারেন, এবং সেখানে সেই জায়গাটা থেকে উঠে এসছে। আমার মনে হয় সেই জাতীয় শিক্ষককে যদি একটু কাউন্সেলিং এর মাধ্যমে কিছু আমাদের সাথে, মানে যারা প্রথমেই আমাদের আন্ডারেই যারা থাকেন, যারা কাজ করছেন, যারা শিক্ষা দপ্তরের সাথে কাজ করছেন একসঙ্গে হাতে হাত মিলিয়ে, তাদেরকে ডেকে কথা বলে তাদের সাথে কাউন্সেলিং আমার মনে হয় দরকার। কারণ আপনি শাস্তি দেবেন, আজকে একে শাস্তি দেবেন, তাকে শাস্তি দেবেন, কত ভাবে আপনি আটকাবেন। এটা সামাজিক অবক্ষয় বলতে অ্যাজ এ হোল সামাজিক অবক্ষয় আমি বলবো না, এটাকে কিন্তু আটকানো যেতে পারে। কারণ আমরা সবাই কিন্তু মানুষ, এবং সবাই যদি আমরা আলোচনার মাধ্যমে বা কাউন্সেলিং এর মাধ্যমে যাই, বা কেন করছি তার যদি ব্যাকগ্রাউন্ড আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আমরা কিন্তু রাজীববাবু একটা বিষয়, আপনি যেহেতু প্রধান শিক্ষক এবং শিক্ষকতার সঙ্গে বহু বছর ধরে জড়িত রয়েছেন, আপনি সে জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাইবো, যে গত কিছু বছরে 10 থেকে 15 বছর মধ্যেই কিন্তু এই যে ক্রাইমগুলো মনে হয় না একটু বেড়েছে। যত আমরা স্মার্ট বলছি, নিজেদেরকে স্মার্ট যুগে বাস করি, ততই যেন এই ক্রাইমগুলো বেড়ে যাচ্ছে। দেখুন, যত টেকনোলজির উন্নতি হবে ক্রাইম তো বাড়বেই, এটা সভ্যতার একটা অঙ্গ, এটাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু তার সাথে সাথে আমরা যারা আপনি প্রশ্ন করেছেন, শিক্ষক সমাজ, আমি সেই জায়গাতেই আসছি। একদমই না শিক্ষক সমাজের কাছ থেকে আশা করাও যায় না। কিন্তু আশাটা যখন আমরা করছি না কারো কাছ থেকে, তাদের মধ্যে তো কিছু ক্রিমিনাল মাইন্ডেড থাকে। শিক্ষকদের মধ্যে, শিক্ষক একটা পেশা, শিক্ষকতা, যে কোনো সমাজে যে কোনো পেশার যে কোনো ব্যক্তি বিকৃত মানসিকতা সম্পন্ন হতে পারেন, কিন্তু আমরা শুধু শিক্ষককেই তুলে ধরছি, কারণ এই কারণে
আপনার মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই রিফ্লেকশনটা শিক্ষকদের মাধ্যমেই সমাজে সব থেকে বেশি পৌঁছয়। সেই কারণেই আমি এই জায়গাটাতে শিক্ষকদের উপরে স্ট্রেস আপনিও দিচ্ছেন, আমি সেটাকে স্বীকার করে নিচ্ছি যে তাদেরকে একটা আলাদাভাবে কাউন্সেলিং এর মাধ্যমে সংশোধনের মাধ্যমে যদি সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারি, কিছুক্ষণ আগে একদমই রাজীববাবু আপনি একেবারে বললেন, একদমই বিকৃত মানসিকতার কথা বললেন। তখন আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বিকৃত মানসিকতার যে শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে, কিছুক্ষণ আগে সুপর্ণাদি রয়েছেন আমাদের সামনে, সুপর্ণাদিও নিয়োগের বিষয়টি বললেন এবং ডাক্তারবাবু বললেন, নিয়োগের ক্ষেত্রে কেন এই বিষয়গুলো দেখা হচ্ছে না যে আদৌ তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা আদৌ সুস্থ মানসিকতার কিনা, যখন তাদেরকে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়গুলো দেখে কেন তাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে না স্কুলগুলোতে? কারণ এভাবে যদি যে নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছভাবে না হয় তাহলে কিন্তু দিনের পর দিন কিন্তু এগুলো বেরিয়ে চলবে। আপনার কি সেটা মনে হচ্ছে না নিয়োগেও একটা সমস্যা রয়েছে? দেখুন নিয়োগের যে কোনো জায়গাতেই নিয়োগ, আজকে সারা দেশের প্রত্যেকটি রাজ্যে শিক্ষক কেন যে কোনো সার্ভিসে নিয়োগ করার কিছু প্রক্রিয়া রয়েছে। তো এইখানে আমাদের শিক্ষক নিয়োগেও যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষকদের যেতে হয় তার মধ্যে একটা হচ্ছে স্কুলে পাঠদান কিভাবে সে করবে, সেই জায়গাটাতে তাদেরকে নিজেদেরকে প্রমাণ করে দেখাতে হয়। তো এর পাশাপাশি মনস্তাত্ত্বিকগতভাবে বা মনোরোগ তার আছে কিনা এই জাতীয় কোনো স্ক্রিনিং এখনো পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর বা সারা দেশে সেরকম ভাবে কিন্তু চালু হয়নি। তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা কিভাবে দেখা যেতে পারে সেটা যারা এই ধরনের পলিসি মেকিং এ থাকেন তারা বলতে পারবেন। এটা খুব আমার মনে হয় এটা আজকের যুগে বা আগামী সময়ের জন্য এটা খুব জরুরি হয়ে পড়েছে। সুপর্ণাদির কাছে যাবো। আমার মনে হয় এই যে বিষয়টি বললেন, এই যে স্ক্রিনিং করা, যে মানসিক দিকটা বিচার করে নেওয়া শিক্ষকদের, আমার মনে হয় আগামী দিনগুলোতে আরো বেশি প্রয়োজন হবে, তাই না? যেহেতু তার উপরে সামাজিক প্রভাব থাকবেই এবং সামাজিক প্রভাব থাকার ক্ষেত্রে যদি সমাজ যদি অস্থির হয় আমাদের তার প্রভাব প্রত্যেক মানুষের উপরেই পড়ে এবং শিক্ষকের উপর যদি এটা একটু পড়ে তার প্রভাবে এই ধরনের অস্থিরতাগুলো দেখা যাচ্ছে। এবং এখানে আমি আরেকটা কথাও বলবো যে আমাদের যে পূর্ব বক্তা যিনি বলছেন যে একটা কাউন্সেলিং সেন্টার, প্রত্যেকটা স্কুলেই আমার মনে হয়, কলেজে তো বটেই, স্কুলেও একটা কাউন্সেলিং সেন্টার এরকম থাকা উচিত যেখানে অন্তত যে ভিকটিম হচ্ছে শিক্ষার্থী সে অন্তত সেখানে জবাবদিহিটা গিয়ে কোনো সংকোচ ছাড়া পৌঁছতে পারবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিভাবকরা লজ্জা থেকেই হোক, ভয় থেকেই হোক, এই অভিযোগগুলো নিয়ে যেতে পারে না এবং এটাও ভাবতে পারে যে, এবং কিছু ক্ষেত্রে অভিভাবকরা আবার অবৈজ্ঞানিকভাবে এটাও ভাবে যে হয়তো যদি মেয়েটা বা ছেলেটার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, কারণ সেই ভয় থেকে নির্বিঘ্নে যেন কাউন্সেলিং সেন্টারে যেতে পারে। আর এটা আমি মনে করি যে অভিভাবক, ছাত্র এবং শিক্ষকের বাইরেও যদি কিছু সচেতন নাগরিক থাকেন যারা সম্মিলিত, আসলে শিক্ষাটা একটা কালেকটিভ প্রসেস, একটা কালেকটিভ জার্নি, সেখানে কোনো ধরনের, কারণ শিক্ষক তো শুধু পাঠ্য পুস্তকটা পড়ানোর জন্য তাকে রিক্রুট করা হয় না, তিনি একটা পথ দেখাবেন, তিনি নিজেই মনোবৈজ্ঞানিক হবেন, ছাত্রদের মন তিনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে এই ধরনের যে শিক্ষার, আর আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে প্রযুক্তি আসার পর থেকে একটা বিষয় দেখা যাচ্ছে যে আগে শিক্ষক আর ছাত্রছাত্রীর মধ্যে সামাজিক দূরত্ব থাকতো, আবেগের দূরত্বটা খুব নৈকট্য থাকতো এবং তারা একজন আরেকজনকে বুঝতে পারতো, বিশ্বাস করতে পারতো। কিন্তু যখন প্রযুক্তি আসছে তখন দেখা যাচ্ছে যে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা একই প্রযুক্তির পরিসরে থাকছে। এই বিষয়ে আমি একটু অনন্যাদির কাছে আসবো। যে কথাগুলো সুপর্ণাদি বললেন, প্রযুক্তি আসার পর কোথাও না কোথাও সে আত্মিক নৈকট্য বা এই বিষয়গুলো দূরে সরে গেছে। না, আমি এটা বলবো না। আমরা একজন শিক্ষক হয়ে, আমি একজন শিক্ষক হয়ে ছাত্ররা আমাকে যেভাবে ভালোবাসে বা আমিও তাদেরকে যেভাবে ভালোবাসি, হয়তো এটা আমি মানে ম্যাডামের কথাটা আমি পুরোপুরি স্বীকার করতে চাচ্ছি না। কারণ কেন, আমি একজন শিক্ষক হিসাবে এটা কখনোই গ্রহণ করব না। কারণ কেন, আমরা সব মানুষ, আমরা প্রত্যেকজন মানুষের যেটা মানসিকতা, এটা শিক্ষক কেন, সমাজে যে কোনো জীবিকার মানুষ হতে পারে, মানসিকতার উপর অ্যাকচুয়ালি নির্ভর করছে। কিন্তু শিক্ষার সঙ্গে, শিক্ষকের সঙ্গে যে ছাত্রের যেটা সম্পর্ক আগেও ছিল, এখনো ভালো আছে আমি বলবো। কারণ কেন, এখনো আমরা স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসি, ওরাও আমাদেরকে অনেক ভালোবাসে। কিন্তু আসলে কিছু কিছু শিক্ষকের জন্য শিক্ষক সমাজকে
আজ আজ নিন্দা করছে। একদমই, কিন্তু আমি একদমই। সেটা এই যে মানবই না। কাউন্সিলিং এর বিষয়টি বললেন না প্রত্যেকটা নিশ্চয়ই। স্কুলে, সেটা কি আপনি সমর্থন হ্যাঁ, করছেন? সেটা আমি নিশ্চয়ই সমর্থন করছি, কারণ কাউন্সিলিং সেন্টারটা থাকাটা অবশ্যই দরকার। কারণ কাউন্সিলিং সেন্টার যদি থাকে তবেই তো প্রত্যেকের মানসিকতাটা আমরা বুঝতে পারবো। কারণ আর নিয়োগের ক্ষেত্রে সরকার কি করবেন, নিয়োগের ক্ষেত্রে একজন মানুষের যখন হয়তো সে নিয়োগপত্র পেয়েছিল তখন তার মানসিকতা হয়তো ভালোই ছিল। আজ হয়তো কোনো কারণে বা সামাজিক হয়তো প্রত্যেক মানুষ ভেদে প্রত্যেকের মানে আমাদের মানসিকতাটা আলাদা আলাদা, হয়তো ওটা তো প্রত্যেকের তো একরকম হয় না। সে শিক্ষক বলে কেন, যে কোনো জীবিকার মানুষই হতে পারে, আর ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন যার মানসিকতা মানে অবনতি ঘটেছে, সেটা আমরা যে কোনো সমাজে যে কোনো জীবিকার মানুষই হতে পারে। তাই বলে একজন দুজন শিক্ষক এরকম ধরনের অপরাধ করেছে বলে আমরা পুরো শিক্ষক সমাজকে দায়বদ্ধ করতে পারি না। সেটা আমরা কখনোই, আমি একজন শিক্ষক হিসাবে এই কথাটা কখনোই সমর্থন করব না। আজকে যেটা টপিক হচ্ছে, যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষক না ভক্ষক, অর্থাৎ একাংশ শিক্ষকের জন্য কলুষিত হচ্ছে শিক্ষক সমাজ, এবং যার জন্য কিন্তু একাংশ ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হচ্ছে। অভিভাবকরা চিন্তায় রয়েছেন, ভয় পাচ্ছেন ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে, যে তারা তাদের সন্তানরা কতটা সুরক্ষিত, কতটা নিরাপদ স্কুলে গিয়ে যায়, যেখানে দিনের বেশিরভাগ অংশটাই তারা স্কুলে কাটায়। আমাদের সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তারবাবু রয়েছেন। ডাক্তারবাবুর কাছে আবারও যাব। ডাক্তারবাবু, কিছুক্ষণ আগে যেটা আমরা আলোচনা করছিলাম, প্রযুক্তির একটা বিষয়, কোথাও না কোথাও প্রযুক্তির একটা প্রভাব কিন্তু পড়ছে শিক্ষক সমাজেও, এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের ওপরও সেটা প্রভাব পড়ছে, এবং তাদের কোথাও না কোথাও মানসিক দিক থেকেও কিন্তু কোথাও এই যে বিকৃত হচ্ছে, মানসিক বিকৃত যে হচ্ছে শিক্ষকদের, প্রযুক্তির একটা কিন্তু প্রভাব থেকে যাচ্ছে। তার থেকে কি করে বের হওয়া যায়, এর সমাধানটা কিভাবে দেখছেন আপনি? প্রযুক্তি থেকে বেরোনোর তো কোনো রাস্তাই নেই, কারণ প্রযুক্তি ক্রমশ এগিয়ে যাচ্ছে, আমরা সেই প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি। প্রযুক্তি ব্যাপারটা তো আমরা কেউ বন্ধ করতে পারবো না। যত দিন যাবে তত আরো প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তি আসবে, এবং আমাদের সেই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের ভালো করবে, কোনটা আমাদের খারাপ করবে। এই বোঝার দায়িত্বটা হচ্ছে শিক্ষকরা ছাত্রছাত্রীদের বোঝাবে, কারণ তারাই তো বেশিরভাগ সময়টা স্কুলে কাটাচ্ছে। সেইখানের প্রবলেম হয়ে যাচ্ছে, শিক্ষকরা নিজেরাই সেই জিনিসটা বুঝছে না, এবং তারা ওই প্রযুক্তির শিকার হয়ে ছাত্রছাত্রীদেরও শিকার করে দিচ্ছেন। ছাত্রছাত্রীদের উপরও তাই প্রভাবটা পড়ছে। সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, যে এই শিক্ষকদের নিয়ে একটা গ্রুপ মিটিং করা উচিত। সমাজের বিভিন্ন ধরনের যারা উচ্চশিক্ষিত বা যাদের বিদ্বজন, একটা বসা উচিত যেটা কিভাবে সলিউশন বার করা যায়। কারণ এটা আমরা যদি নিজেরাই যদি ঠিক না হই, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। একদম একদম একদম। তাদের যে প্রযুক্তি শিকার আমরা সবাই হচ্ছি, সেই প্রযুক্তি কোনটা। হ্যাঁ বলুন। কিন্তু এমন একটা পজিশন আমরা এসছি, আমরা বুঝি কোনটা খারাপ কোনটা ভুল, কিন্তু যে সমস্ত শিক্ষক যারা বয়স্ক শিক্ষক, তাদের কথা সমাজে কোনো কথা নেই। যারা নতুন নতুন শিক্ষক আসছেন ইয়াং বয়সে, তারা এই প্রযুক্তির শিকার হচ্ছেন, এবং তার প্রভাবটা ছাত্রছাত্রীদের উপর পড়ছে, এটা আমার ধারণা। তাদের আপনি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ, তাদেরকে কি সাজেস্ট করবেন? কারণ আমার মানে যে আজকের আলোচনার বিষয়, এই যে দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই ঘটনাগুলো, তার থেকে বের হওয়ার কি উপায় রয়েছে? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেসব ছাত্রছাত্রীরা এই ধরনের শিকার হচ্ছে, এভাবে শিক্ষকদের যৌন নিগ্রহের শিকার হচ্ছে, তাদেরকে ঠিক কি করে বের করা যায়? ওই আপনি এখনই বললেন, সাইকিয়াট্রিস্ট সঙ্গে কথা আলোচনা করতে হবে তাদেরকে। তারা মাসে একবার করে স্কুলে আসবে এবং টিচারদের সঙ্গে কথা বলবেন, তাদের কারো কোনো প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করবেন, এছাড়া তো উপায় নেই। কিছুক্ষণ আগে স্কুলে কাউন্সিলিং এর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে আগে শিক্ষকদের ঠিক প্রত্যেকটা স্কুলে কাউন্সিলিং এর ব্যবস্থা করা দরকার, সেই বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, আমি একমত। শিক্ষকদের আগে কাউন্সিলিং, পরে ছাত্রদের কাউন্সিলিং। অর্থাৎ বর্তমান সময়ে অনেক সব ছাত্রদের, হ্যাঁ বলুন, সব ছাত্রছাত্রী যে
তাদের মধ্যে যে প্রবলেম নেই এটা তো মানে স্বীকার করতেই হবে। তাদেরও কিছু কিছু ছাত্রছাত্রীদেরও কাউন্সিলিং করা দরকার। বেশ বেশ, অর্থাৎ বর্তমান সময় দাঁড়িয়ে যে বিষয়টি উঠে আসছে, বর্তমান যে ধরনের অনৈতিক কাজগুলো ঘটছে স্কুলের ভেতরে, শিক্ষক ছাত্রছাত্রী সহ সে জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলিং এর বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমি সুপর্ণাদির কাছে আবারও যাব। সুপর্ণাদি, এই যে প্রযুক্তির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আজ, প্রযুক্তির সুফল কুফল আমরা জানি, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও বর্তমান সময় কিন্তু কুফলের প্রভাবটাই বেশি দেখছি। আর এই যে শিক্ষক সমাজ, যাদের হাতে সমাজ গড়ার দায়িত্ব রয়েছে, তারাই বিশেষ করে যদি এই ধরনের কাজ করে তাহলে যাবে কোথায়, আগামী প্রজন্ম কোথায়, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, এক্ষেত্রে দেখো একটা জিনিস আমার মনে হয় যে আসলে প্রযুক্তিটা প্রথমত কালপ্রিট নয়, কিন্তু সমাজের ক্ষেত্রে মানে এটা দুটো যুগের মধ্যে যদি আমরা একটু তুলনা করি, তাহলে যে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটা এরকম যে আগে ছিল একজন শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর সামাজিক দূরত্ব, কিন্তু আবেগিক দূরত্বটা ছিল না, নৈকট্য ছিল। এবার প্রযুক্তি আসার পরে আমি যেটা বলতে চাইছিলাম যে সেটা প্রযুক্তি আসার পরে কি হচ্ছে যে একজন শিক্ষক এবং শিক্ষার্থী একই পরিসরে ঘোরাফেরা করছে। মানে সে ফেসবুক হোক, টিকটক হোক, ইনস্টাগ্রাম হোক, রিলস হোক, এটা ক্ষেত্রে শিক্ষকও দেখছে। এবং শুধু তাই না, তাদের মধ্যে একটা অনেক সময় প্রযুক্তিগত আদান প্রদান হচ্ছে এবং তারা হয়তো তাদের নিজেদের শেয়ারিং হচ্ছে, ইমোজি শেয়ারিং হচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রাতিষ্ঠানিক যে বিষয়টা মানে প্রতিষ্ঠান স্কুলের এমন কোনো মানে এমনি সব স্কুলে সিসিটিভি আছে, কিন্তু এমন কোনো সিসিটিভি নেই, আমি বলছি মানবিক সিসিটিভি, যেখানে দেখা হচ্ছে যে কোন সীমানা পর্যন্ত শিক্ষক শিক্ষিকার সাথে শিক্ষার্থীর আদান প্রদান ঘটছে। সেক্ষেত্রে স্পষ্ট হচ্ছে না সীমারেখা। মানে ছাত্রছাত্রীরা যেহেতু নাবালক নাবালিকারা, তারা বুঝতে পারছে না যে সীমারেখাটা কোথায়। তাদের কাছে তারা একজন ইউটিউবারকে যতটা রেসপেক্ট দিচ্ছে, তারা শিক্ষক কিন্তু নিষ্প্রভ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একজন শিক্ষক শিক্ষিকাই পারে যে প্রযুক্তিগত বিষয়টাকে নয় তাদের শিক্ষার, কারণ রবীন্দ্রনাথ কিন্তু এক্ষেত্রে বলেছিলেন যে প্রকৃত শিক্ষা কিন্তু প্রকৃতির মাঝে হয়। তিনি এমনকি তিনি পাশ্চাত্যের শিক্ষাকেও প্রশ্ন করেছিলেন যে সেখানে কাঠ এবং লোহার যে শিল্প সংস্কৃতি, তার মধ্যে শিক্ষা কতটুকু তিনি চ্যালেঞ্জ করেছিলেন। এই জন্য তিনি শান্তিনিকেতন তৈরি করেছিলেন। এবং শিক্ষক শিক্ষিকা শুধু যে মানে প্রযুক্তিকে হ্যান্ডেল করা, কারণ প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ড একই নয়। কেউ নিম্নবিত্ত হতে পারে, কেউ উচ্চবিত্ত হতে পারে, কেউ মধ্যবিত্ত হতে পারে, এবং তাদের বাড়ির অভিভাবকের যেটা মানসিক স্তর, পড়াশুনো, এবং অভিভাবক হতেই পারে যে একজন খুব অল্প শিক্ষিত মা এবং অল্প শিক্ষিত বাবা যে থাকবে, তাদের সাথে ছেলে মেয়েদের প্রত্যেক দিনের হয়তো সেই আলোচনা নাও থাকতে পারে, যে তার সঙ্গে কতটা খোলাখুলি সে আলোচনা করছে যে আজকে শিক্ষকের স্কুলে কি হলো, আজকে শিক্ষক কিরকম ব্যবহার করলো, এটা নাও হতে পারে। সেক্ষেত্রে একজন ছেলে মেয়ে কিন্তু সেই অপরাধটাকেও যেমন মনের মধ্যে রেখে দেয়, শিক্ষক তার সঙ্গে আচরণের বিষয়টাকেও সে কারোর সঙ্গে খুলে কথা বলতে পারে না। এবং সেক্ষেত্রে কি হয়, তখন প্রযুক্তিতে সে খুঁজতে থাকে সলিউশন কি, এবং সেক্ষেত্রে প্রযুক্তিও কিন্তু দিয়ে উঠতে পারে না। তখন তার মনের মধ্যে কখনো কোথাও আমরা দেখতে পাচ্ছি যে অনেক কম বয়সী ছেলে মেয়ে আত্মহত্যা করছে, দেখা যাচ্ছে যে তার মধ্যে সে স্ট্রেস ডেভেলপ করছে। কিন্তু পাশাপাশি কিন্তু আজকের দিনে একজন শিক্ষকের উপরও একটা রাজনৈতিক চাপ থাকে, স্ট্রেস থাকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই শাসক শ্রেণীর রাজনৈতিক ছাতার তলায়ও তাকে কখনো কখনো চলে আসতে হয়। এই যেটা একটা মানে একটা ইমব্যালেন্স, যেটা আমাদের দুর্গেইভও বলেছিলেন, এমিল দুর্গেইভও সমাজতত্ত্ববিদরা বলছিলেন যে সমাজ যখন স্থিতিশীল থাকবে না এবং যে সময়ের মধ্যে নৈতিক যে বোধ এটা যখন কমে আসতে থাকবে, তখন কিন্তু ব্যক্তি ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাবে, এবং সেখানে কিন্তু অসাম্য তৈরি হলে সব থেকে বেশি কিন্তু প্রভাবিত হবে যে নিগৃহীত হচ্ছে। এবং সেটাই দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। মানে এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, শিক্ষক তো কোনো অন্য গ্রহের প্রাণী নয় বা অন্য সমস্যার সাথে বিচ্ছিন্ন নয়, অ্যাজ এ হোল সমাজের মধ্যে একটা অস্থিরতা দেখা গেছে। কিন্তু এটা শিক্ষাক্ষেত্রে যখন এই অস্থিরতাটা চলে আসে, যখন শিক্ষকরা আর নৈতিক পথ দেখাতে পারছে না, তখন অভিভাবকরা আমরা
চিন্তিত হই যে চিন্তিত তাহলে হয়ে এটা পড়ি। কি সলিউশন। এটার কি এবং solution? এই ক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিস ভাবি যে প্রথমত শিক্ষক শিক্ষিকাকে কিন্তু রাজনৈতিক যে প্রভাব থেকে মুক্ত হয়ে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এডুকেশনকে নলেজকে কিন্তু প্রোডাকশনের কাজে লাগতে হবে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়। একদমই, আমি এই বিষয়ে রাজীব বাবুর কাছে যাব, যে এই বিষয়টি বললেন সুপর্ণাদি, এই যে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চালালে হবে না, শিক্ষাঙ্গনকে শিক্ষা সমাজকে তার থেকে মুক্ত করতে হবে। এবং প্রযুক্তির বিষয়টা নিয়েও আপনার কাছ থেকে আপনার মতামত একটু জানতে চাইবো, যে প্রযুক্তির প্রভাব শিক্ষক সমাজে, ছাত্র সমাজে। হ্যাঁ, দেখুন, প্রথমেই আমি বলবো যে ডাক্তারবাবুর কথায় এবং আদার্স যারা রয়েছেন আলোচনার টেবিলে, তাদের কথায় প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্কুলে কাউন্সেলিং কমিটি থাকতে হবে। তো আমাদের রাজ্য সরকার কিন্তু ইন্টারনাল কমপ্লেন কমিটি একটা তৈরি করে দিয়েছেন, এবং তাতে যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো দেখার জন্যই রয়েছেন এবং অভিভাবকদের সাথে নিয়ে কথা বলার জন্যই রয়েছেন। আমরা গার্জিয়ান মিটিং করে অভিভাবক সভা করি, সেখানে শুধুমাত্র ছাত্রদের পড়াশোনায় কতটা উন্নতি হলো তা তো নয়, তার মানসিক গড়ন বা মানসিক বিকাশ কতটা হচ্ছে তার সম্পর্কে আমরা আলোচনা করি। এটা হওয়া উচিত। এবং সেকেন্ড কথা হচ্ছে যে আপনি বলছেন যে প্রযুক্তিগত যে ব্যাপারটা, আজকালকার দিনে আমরা যে জায়গাতে এগিয়ে চলেছি, এআই অ্যান্ড ডেটা সায়েন্সের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এবং অনেকটা মানুষ তার ওপরে নির্ভর হয়ে পড়ছে। সেখানে একটা স্কুলে বা যে কোনো জায়গাতে, যে কোনো সামাজিক পরিমণ্ডলে প্রযুক্তিকে বাদ দিয়ে কোনো বিষয় কল্পনা করা যায় না। আজকালকার যুগে যদি আমি আপডেট না থাকি তাহলে স্কুল চালাতে পারবো না। এবং স্কুলের পড়াশুনো বলুন এবং স্কুলের চারিত্রিক বৈশিষ্ট্য গঠন বা চারিত্রিক বিকাশ যাই বলুন না কেন, তার একটা প্রভাব কিন্তু রয়েছে প্রযুক্তিগতভাবে। তো সেইখানটায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে প্রযুক্তির কতটা কিভাবে আমরা ব্যবহার করব তার একটা সীমারেখা থাকা দরকার, এবং সেটা শিক্ষকরাই কাউন্সেলিং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বোঝাবে। এবং মাঝে মাঝে এরকম একটা কাউন্সেলিং ক্লাস 6 দিন ক্লাস হয়, 6 দিনের মধ্যে একটা ক্লাস এরকম রাখা যেতেই পারে। সেটা তো ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু আজকের যেটা আলোচনার বিষয় রাজীব বাবু, ছাত্রছাত্রীদের জন্য তো কাউন্সেলিং অবশ্যই প্রয়োজন। তারা বিভিন্ন সমস্যার প্রত্যেক দিনই সম্মুখীন হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা সমাজ ব্যবস্থার বিভিন্ন জায়গার ক্ষেত্রে হোক। কিন্তু যে আজকে যে আলোচনার বিষয় শিক্ষক সমাজকে নিয়ে, শিক্ষকদের জন্য কি কোনো ধরনের এই ধরনের ব্যবস্থার প্রয়োজন নেই? দেখুন, শিক্ষকরা প্রথমে হচ্ছে সেই শিক্ষক, ওই যে আমি বললাম একটু আগে ইন্টারনাল কমপ্লেন কমিটি, সেখানে শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা কি শিকার হচ্ছে বা শিক্ষকরা কি শিকার হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে কিনা, সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে কিনা, বা কোনো শিক্ষক দুজন শিক্ষকের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেই জায়গাটাও কিন্তু সেই জায়গাটা দেখা হয়। এবং সেখান থেকে যদি সেই কমপ্লেন কমিটি মনে করে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে বা তাকে সেই ধরনের মানসিক কাউন্সেলিং এর মাধ্যমে যদি আমরা কোনো কিছু তার সাথে কথা বলে সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারি, তাকে যদি সেই জায়গাটার থেকে আমরা বিরত রাখতে পারি, সেটা অবশ্যই আমার মনে হয় সেটা করা দরকার। আর একটা বিষয় আমি এটা বলতে পারি, আমার স্কুলে আমি মেডিটেশন চালু করেছি। সপ্তাহে অন্তত একটি বা দুটি দিন, প্রথম দিনই অবশ্যই সোমবার করে আমরা প্রথম পিরিয়ডে একটা মেডিটেশন ক্লাস রাখি, যেখানে ক্লাসের প্রথমেই বা দিনের প্রথমেই শুরুটা হবে একটা মেডিটেশন দিয়ে, যেখানে এনার্জি গ্যাদারিং হবে, এবং আস্তে 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 আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারবো যাতে ওদের মানসিক এবং শারীরিক বিকাশ হয়। এবং শিক্ষকদের তো বটেই, শিক্ষকরা এই জায়গাতে একটা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং সবার মাধ্যমে এই জিনিসটা এগিয়ে চলবে। বাংলার কি প্রত্যেকটা স্কুলে এই ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে? আপনার কাছ থেকে যদি জানতে চাই, বাংলার কি প্রত্যেকটা স্কুলেই এই ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে? কারণ আমরা যতগুলো দেখুন, বাংলাতে একটা জিনিস বলি আপনাকে, যে গভর্নমেন্ট একটা ইন্টারনাল কমপ্লেন কমিটি করতে বলেছে এবং বিশাখা গাইডলাইন অনুযায়ী, এটাও একটা বড় কথা যে গাইডলাইন্স গুলো পালন করা হয়। এবার এটা তো সরকার আদেশ দিয়েছে এবং প্রত্যেক স্কুল এটা মানতে বাধ্য, এবং সে ধরনের এই যে ইন্টারনাল কমপ্লেন কমিটি মাঝে মাঝেই বসবেন, তারা নিজেদের সমস্ত স্কুলের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেইগুলো খেয়াল রাখবেন, তাদের মধ্যে আলোচনা হবে এবং সেই অনুযায়ী তার রেজলিউশন হবে, সেই জায়গাতে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তো আমার মনে হয় প্রত্যেকটা স্কুলেই এরকম রয়েছে এবং তারা ব্যবস্থা নেবেন, এটা আশা রাখি আমি। বেশ বেশ, আমি এবার অনন্যাদির কাছে যাবো। অনন্যাদি, যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে যে কোথাও না কোথাও মেডিটেশন দরকার ছাত্রছাত্রীদের, এবং আপনার কি মনে হয় না কি স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের জন্য এই ধরনের কোনো ক্লাস বা এই যে কিছুক্ষণ আগে কাউন্সিলিং এর বিষয়টি নিয়েও আমরা আলোচনা করছিলাম, সেটারও আমাদের অসমেও এটা একটা প্রয়োজনীয় বিষয় পড়েছে, শুধু বেসরকারি স্কুলগুলো নয়, সরকারি স্কুলগুলোতেও, কলেজগুলোতেও। আচ্ছা, আমাদের সরকার বলছি আমি, আমাদের আসাম সরকার কি করেছেন, প্রত্যেকটি কলেজে এই ইন্টারনাল কমপ্লেন, উনি যেটা বললেন আগে, এই কমিটিটা গঠন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে প্রত্যেকটি কলেজ, আমি স্কুলের কথা জানি না ঠিক, তো কলেজে আমাদের মানে গঠন করা হয়েছে ওই কমিটিটা। সেটা শুধু স্টুডেন্টদের জন্য না, কোনো টিচার যদি সে ধরনের অপরাধ করে থাকেন মানে তাহলেও মানে সেটা শাস্তির ব্যবস্থা বা আলাপ আলোচনা বা কাউন্সিলিং এ ধরনের বা মানে ব্যবস্থাটা করা হয়েছে। তারপরে ন্যাশনাল টাস্ক ফোরাম বলে একটা ফর্ম ইতিমধ্যে দিয়েছে সরকার আমাদের প্রত্যেকটি কলেজে, সেটিও আমাদের গঠন করা হয়েছে, একটি কমিটি গঠন করা হয়েছে। সেটাতে আমরা অবশ্য স্টুডেন্টদের মানসিকতাটা পরীক্ষা করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো কতটা অবগত অভিভাবকরা বা প্রত্যেকে কতটা অবগত, এই যে সরকারের তরফ থেকে যে এই যে কমপ্লেইন কমিটি গঠন করা হয়েছে বা বিভিন্ন ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, সেগুলো কি আদৌ কার্যকর হচ্ছে? না, কার্যকর সবে শুরু হয়েছে। আসলে কি হয়েছে, আমাদের অনেক অভিভাবক আছে যারা হয়তো পড়াশোনা মানে কি বলবো, ওরা কিছুই জানে না, তো ওরা সেই জিনিসগুলো ঠিক বুঝতে পারছে না, তো হয়তো বাচ্চারা গিয়ে যা বুঝাচ্ছে তাই তারা বুঝছে। তো এর জন্য আমি ভাবি মানে হয়তো মাসে একবার অভিভাবকদের সঙ্গে যদি আমরা মিলিত হতে পারি, যে গার্জিয়ানস মিটিং, যেটা স্কুল হোক কলেজ হোক, প্যারেন্টস মিটিং, হ্যাঁ হ্যাঁ, সেখানে হয়তো শুধু বাচ্চাদের পড়াশোনাটা, তাদের শারীরিক বা মানসিক অবস্থা, স্কুলের ক্ষেত্রে কি বলবে, স্কুলের ক্ষেত্রে কি কি, স্কুলের ক্ষেত্রে আমার মনে হয় একই ব্যবস্থা নেওয়া উচিত। আর মেডিটেশন বা যোগা এগুলো মানে খুব দরকার আজকালকে বর্তমান সময়ে, কারণ বাচ্চাদের শারীরিক মানসিক অবস্থাটা উন্নতির জন্য। আর পড়াশোনার প্রচুর প্রেশার আজকাল, সেটা অনেক বাচ্চারা হয়তো সহ্য করতে পারে, এই ভোরবেলা উঠে যায়, পুরো দিন এত 7-8 আওয়ার্স ক্লাস। একদমই। আর শিক্ষকদের ক্ষেত্রে কি বলবো, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা বিশেষ করে শিক্ষকদের কথাই বলবো, যেগুলো ঘটনা আমাদের সামনে এসেছে, বরাক উপত্যকা হোক বা বিভিন্ন জায়গার হোক, আমরা যে দেখিয়েছি যে ছবিগুলো, গাও শিরে ওঠার মতন একেবারে ছবি, সে জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা নিলে আমার মনে হয় একটা নিয়ন্ত্রণে আনা যাবে তাদের এই ধরনের। কার মানসিকতা কতটুকু তা তো ঠিক বাইরে থেকে দেখলে কাউকে বোঝা যাচ্ছে না, তাদেরকেও কাউন্সিলিং করাটা দরকার, কারণ তাদের কাউন্সিলিং এর মাধ্যমে হয়তো বোঝা যাবে কার মানসিক মানে তারাও হয়তো মানসিক কিছু ভারগ্রস্ত বা কিছু একটা অসুবিধা বিকারগ্রস্ত হয়েছে, কিছু একটা কারণ আছে তার অন্তরে। শেষ আমি ডাক্তারবাবুর কাছে একটা ছোট প্রশ্ন রাখবো। ডাক্তারবাবু, সমস্ত বিষয় নিয়ে তো আজ আলোচনা করলাম, কিন্তু কাউন্সিলিং আদৌ কি কার্যকর হবে সেই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে যারা দিনের পর দিন আইন হাতে তুলে নিচ্ছে এবং নাবালিকা ছাত্রীদের তারা টার্গেট করে নিচ্ছে? আদৌ কি কাউন্সিলিং কতটা কার্যকর হবে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য, তাদের মানসিকতা নিয়ন্ত্রণে আনার জন্য? এই ছাড়া, কাউন্সিলিং ছাড়া তো আর আমাদের সেকেন্ড কোনো অপশন নেই, কারণ টিচারদের কাউন্সিলিং করতেই হবে। এবং আমি আশা করছি যে কাউন্সিলিংয়ে অনেকটা উপকার আমরা পাবো। এখন কোনো টিচার যদি বর্ন ক্রিমিনাল হন, তাকে কিছু করা যাবে না, সেক্ষেত্রে তার শাস্তি হবে বা তাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে। আদারওয়াইজ ম্যাক্সিমাম টিচার কেউ মানে খারাপ মেন্টালিটি না, এই আশা রেখে যদি কিছু সামান্য কিছু বিচ্যুতি হয়, সেখানে কাউন্সিলিংটা একমাত্র উপায় যে তাদেরকে ঠিক রাস্তায় নিয়ে আসা। অর্থাৎ ক্রিমিনাল মাইন্ডেড যদি হয় কোনো দুষ্কৃতির প্রবণতার মানুষ, আর যেটা একটু আগে কথা হলো মেডিটেশন, না আমি যেটা বলছিলাম, যদি কেউ ক্রিমিনাল মাইন্ডেড হয় সেখানে তাদের তো কিছু করার, সেক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু আগাম কিছু পদক্ষেপ কিছু নেওয়া যেতে পারে না সেক্ষেত্রে? আগাম পদক্ষেপ তো প্রথমেই বললাম যে নিয়োগের আগে সবাই সঙ্গে কথা বলা উচিত, বোঝে নেওয়া উচিত যে তিনি কিরম ধরনের মানুষ, কিরম তিনি ছাত্রদের পড়ানোর উপযুক্ত কিনা, এটা একটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ অর্থাৎ নিয়োগ, প্রথম পদক্ষেপ হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে। এবার নিয়োগ হয়ে যাওয়ার পর কাউন্সিলিং প্রয়োজন, শুধু শিক্ষক শিক্ষিকাদের নয়, ছাত্রছাত্রীরও কাউন্সিলিং প্রয়োজন আছে, যাতে ছাত্রছাত্রীরা খুলে কথা বলতে পারে যে তাদের সঙ্গে ঠিক কি কি হচ্ছে স্কুলে এবং কলেজে। অর্থাৎ সমাধানের পথ একটাই, প্রথম নিয়োগ,
সেকেন্ড, আমরা যেটা আজকে আলোচনার মধ্যে কথা যেটা উঠে আসলো, সেকেন্ড হচ্ছে যে কাউন্সেলিং এবং প্রযুক্তির বিষয়টিও আজকে উঠে এসেছে আলোচনার মধ্য দিয়ে। প্রযুক্তির সুফল এবং কুফল এবং প্রযুক্তিরও একটা বিশেষ একটা যেখানে আমরা দেখেছি একটা একটা দায়ভার রয়েছে। প্রযুক্তির যেমনটা ভালো করছে আমাদের সমাজে, কোথাও না কোথাও একটা খারাপ দিকও রয়েছে, তবে খারাপ দিকটা এড়িয়ে গিয়ে আমাদের তরফ থেকে, প্রত্যেকের তরফ থেকে থাকবে, প্রত্যেক শিক্ষকের আমাদের অনুরোধ থাকবে যে আপনারা খারাপ দিকটা এড়িয়ে যাতে ভালো দিকটা তুলে ধরেন ছাত্রদের সামনে, কারণ আপনাদের হাতে সমাজ গড়ার একটা গুরু দায়িত্ব রয়েছে এবং আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার একটা বড় আপনাদের হাতে একটা বড় মানে কি বলবো অস্ত্র রয়েছে। সে অস্ত্রকে ভালো পথে কাজে লাগান যাতে আগামী প্রজন্ম একেবারে এগিয়ে যেতে পারে, তারা সমাজের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে একজন ভালো মানুষ হিসেবে। তাদেরকে ভয় দেখিয়ে নয়, তাদের উপর কোনো নির্যাতন চালিয়ে নয়, তাদেরকে সুস্থভাবে এগিয়ে চলতে সাহায্য করুন। প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার কাছে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সবার প্রত্যেকের তরফ থেকে একটাই অনুরোধ। আমার আরেকটা সাজেশন আছে, সেটা হচ্ছে যে প্রতিটি স্কুলে অন্তত একটা ক্লাস থাকবে স্পিরিচুয়াল ক্লাস। আচ্ছা, স্পিরিচুয়ালি সবাইকে মানে টিচার এবং স্টুডেন্টকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এই অন্যায় করার প্রবণতাটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আচ্ছা, আর একটা সমাধান সূত্র দিলেন ডাক্তার বাবু, স্পিরিচুয়াল ক্লাস তাদের মধ্যে একদমই গীতা, হ্যাঁ বলুন, গীতা বলুন বা আমাদের যে বেদ বেদান্ত আছে এই সম্বন্ধে কিছু কিছু কথাবার্তা তাদের মধ্যে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকটা হ্যাঁ পৌরাণিক কাহিনীগুলো জানতে পারে ছাত্রছাত্রীরা এবং আমাদের সে সমস্ত বিষয় স্পিরিচুয়াল বিষয়। পৌরাণিক বলিনি আমি, বেদ বেদান্ত বলেছি আমি। আচ্ছা, বেদ বেদান্ত, বেশ 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 সমাধানের বেশ কিছু উপায় বললেন ডাক্তারবাবু, বললেন। আমাদের সঙ্গে সুপর্ণা দিও ছিলেন সমাজকর্মী এবং বুদ্ধিজীবী, এবং ছিলেন আমাদের সঙ্গে গীতানগর কলেজের বাংলা বিভাগের প্রধান অনন্যা দিও ছিলেন, এবং সঙ্গে ছিলেন শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব ঘোষ, এবং ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর এনআর কয়াল। প্রত্যেকে আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।